আল মাহমুদ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আধুনিক বাংলা সাহিত্যের বিশাল এক অধ্যায়। তার সাহিত্য কীর্তি যতটা প্রশংসিত, ঠিক ততটাই বিতর্কিত তার উত্তরাধিকার। আজকের এই বিশ্লেষণে আমরা এই কিংবদন্তি কবির জীবনের দুটো দিকই একটু তলিয়ে দেখব। আচ্ছা, এই লাইনগুলো শোনেননি এমন বাঙালি কি খুঁজে পাওয়া যাবে? মনে হয় না। আল মাহমুদের সে অমর সৃষ্টি, একুশের কবিতার এই কথাগুলো আমাদের ভাষা আন্দোলনের চেতনার সাথে একেবারে মিশে আছে। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে। ২০১৯ সালে তার মৃত্যুর পর যে কবির কলমে ভাষা আন্দোলনের এত জীবন্ত ছবি, তাকেই কিনা শেষ শ্রদ্ধা জানানো হলো না শহীদ মিনারে। কেন? এই জটিল ধাঁধার উত্তরটাই আজ আমরা খুঁজব। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে আল মাহমুদের দুইটা পরিচয় বুঝতে হবে, একদম দুটো ভিন্ন পরিচয় যা তার জীবনকে ঘিরে রেখেছে। দেখুন, একদিকে তিনি আমাদের জাতীয় বীর, একজন মুক্তিযোদ্ধা, ২১শে পদক পাওয়ার নন্দিত কবি। আবার অন্যদিকে তার বিরুদ্ধে ছিল জামায়াতে ইসলামের মতো দলকে সমর্থনের মতো মারাত্মক এক অভিযোগ। আর ঠিক এই কারণেই মৃত্যুর পর তিনি পূর্ণ রাষ্ট্রীয় সম্মান পাননি। আচ্ছা, তার প্রতি এত শ্রদ্ধা কেন? এটা বুঝতে হলে চলুন একটু তার কবিতার জগতে ঢুমারা যাক। আর শুরুটা করতে হবে তার সেরা কাজটা দিয়েই। ৬০-এর দশকে যখন তিনি এলেন, লোকান্তর বা কালের কলস নিয়ে বাংলা সাহিত্যে রীতিমতো একটা আলোড়ন তৈরি হল। কিন্তু আসল চমকটা এলো ১৯৭৩-এ। সোনালি কাবিন দিয়ে তিনি যেন কিংবদন্তি হয়ে গেলেন। তার কবিতার আসল জাদুটা কি ছিল জানেন? তিনি বাংলার সেই গ্রামের মাটির গন্ধ, শস্যের ঘ্রাণ, এসবের সাথে প্রেম আর মানব সম্পর্কের গভীর অনুভূতিকে এমনভাবে মিশিয়ে দিতেন, যা এক কথায় অসাধারণ। আবার এই লাইনগুলো দেখুন, কি জোরালো, কি দৃঢ় কণ্ঠস্বর। এখানে প্রেম আছে, কিন্তু তার সাথে আছে অধিকার আর পরিচয়ের দাবি। এই ভঙ্গিটাই পাঠকদের একেবারে নাড়িয়ে দিয়েছিল। কবিতার জগৎ থেকে চলুন এবার তার জীবনের আরেকটা দিকে যাই। এই দিকটা নিয়ে তেমন আলোচনা হয় না, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। বলছি তার সাংবাদিকতার জীবনের কথা। ওনার ক্যারিয়ারটাও কিন্তু বেশ ঘটনাবহুল। একেবারে প্রুফ রিডার হিসেবে শুরু করে একটা র্যাডিক্যাল পত্রিকার সম্পাদক হওয়া, যার জন্য জেলও খাটতে হয়েছে। এরপর আবার সরকারি চাকরি, শিল্পকলা একাডেমিতে। আর এই পুরো জার্নিটা নিয়ে তিনি খুব গর্ব করতেন। সবসময় বলতেন, আমাকে কেউ দয়া করেনি, যা কিছু হয়েছেন সব নিজের যোগ্যতা আর পরিশ্রমেই হয়েছেন। আর ঠিক এখান থেকেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে চলে আসি, তার আদর্শের সেই বাঁক-বদল, যেটা সব বিতর্কের একেবারেই কেন্দ্রে। শুরুর দিকে আল মাহমুদকে সবাই চিনত একজন প্রগতিশীল বামপন্থী চিন্তার কবি হিসেবে। কিন্তু ৮০-র দশক থেকে একটা বড় পরিবর্তন আসতে শুরু করল। তিনি ঝুঁকে পড়লেন ইসলামী ভাবধারার দিকে। ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত বিশ্বাসের মধ্যেই আটকে ছিল না। এই পরিবর্তনটা তার পরের সব লেখা, তার কথাবার্তা, সবকিছুতেই একদম স্পষ্ট হয়ে উঠল। এটাই যেন তার নতুন পরিচয় হয়ে দাঁড়াল। একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন এই কথাটা। কি জোরালো বক্তব্য, তাই না? এখান থেকেই বোঝা যায় তার নতুন আদর্শিক অবস্থানটা কতটা দৃঢ় ছিল। তো এতক্ষণ যা যা জানলাম, চলুন সেগুলোকে এক জায়গায় আনি আর আমাদের সেই প্রথম প্রশ্নটার সাথে মেলানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি তার এই অমীমাংসিত উত্তরাধিকারকে। দেখুন, বিভাজনটা ঠিক এখানে। একদিকে তিনি মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের কবি, দেশের জন্য তার এত অবদান। আর অন্যদিকে সেই দেশেরই জন্মের বিরোধিতাকারী একটা দলকে সমর্থনের মতো গুরুতর অভিযোগ। দুটো দিক যেন সম্পূর্ণ বিপরীত। ফলে তার গল্পটা শুধু একজন মহান কবির গল্প হয়ে থাকেনি, এটা হয়ে গেছে শিল্প, বিশ্বাস আর রাজনীতির এক জটিল টানাপোড়েনের আখ্যান। আর এই অমীমাংসিত দ্বন্দ্বের কারণেই তিনি বাংলার সাহিত্যের অন্যতম বিতর্কিত এক চরিত্র। তবে সবকিছুর শেষে তার জীবন আর মৃত্যু নিয়ে সবচেয়ে ভালো হয়তো বলে গেছেন কবি নিজেই। এই লাইনগুলো পড়লে মনে হয় তিনি যেন আগে থেকেই দেখতে পাচ্ছিলেন তার বিদায়টা বেশ জটিল হতে চলেছে।